আজকে MADUE এডুকেশন MES 11 ব্লক নাম্বার 2 এটা পড়াবো কলকাতা রিজিওনাল সেন্টার RC কলকাতা রিজিওনাল সেন্টার। আজকে আমাদের পড়ার বিষয় এডুকেশন সাম সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। এইটার মধ্যে বেশ তিনটে প্রধান ভাগে আমি ভাগ করেছি। তাতে এখানে বলা আছে যে অ্যানসিয়েন্ট এডুকেশন, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন, ইন্ডিয়ান এডুকেশন ইন মিডিয়েভাল অ্যান্ড মডার্ন টাইমস এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স ডেভেলপমেন্টস, অর্থাৎ স্বাধীনতার পরে যে বিকাশ হয় বা যে ডেভেলপমেন্ট হয়, যে উন্নতি হয়, তার কথা চলে যাব অ্যানসিয়েন্ট এডুকেশনের কথা, অর্থাৎ প্রাচীন ভারতের এই শিক্ষার কথা। এখন আমরা যদি দেখি যে কোনো দেশের, যে কোনো জাতির তার সংস্কৃতি, তার মূল্যবোধ, তার দৈনন্দিন জীবনযাপন, কর্মপদ্ধতির মূল জিনিসটা কিন্তু লুকিয়ে থাকে শিক্ষার মধ্যে। এবং এই শিক্ষা যুগে যুগে ধরে আস্তে আস্তে যত অগ্রসর হয়, তত আস্তে আস্তে সঞ্চারিত হয় মানুষের মধ্যে, এবং শিক্ষাও আস্তে 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 তার পুঁজি বাড়াতে শুরু করে, তার যেটাকে বলা হচ্ছে তার ভার আস্তে আস্তে ক্রমশ সে আরো বৃদ্ধি পেতে, তার মধ্যে জ্ঞান আরো বৃদ্ধি পেতে শুরু করে। প্রত্যেক দেশেই মানুষ এই সভ্যতা এবং সংস্কৃতিকে, সভ্যতা এবং সংস্কৃতি আস্তে আস্তে মাধ্যমে রূপ পেয়ে এসছে, তৈরি হয়েছে আসলে সেই দেশের শিক্ষা ব্যবস্থা। এবং এই শিক্ষা ব্যবস্থা প্রাচীনকালে যেরকম জীবন আচারের সঙ্গে সম্পৃক্ত ছিল, সেরকম ধর্মাচরণের সঙ্গে সম্পৃক্ত ছিল, তার জীবন বোধ, তার আচার বিচার সকলের মধ্যেই কিন্তু এই সম্পৃক্ত ছিল। ভারতবর্ষের আমরা যদি শিক্ষার প্রাচীন দিকে চলে যাই, তাহলে আমরা সেই বৈদিক শিক্ষার কথাই বলি, বৈদিক শিক্ষার প্রসঙ্গই আসে। ভারতবর্ষের শিক্ষা আমরা একদম প্রাচীনকাল থেকে যদি আমরা স্বাধীনতা পরবর্তী ক্ষেত্র পর্যন্ত এগিয়ে নিয়ে আসি, তাতে নানা তার পরিবর্তন, নানা তার বিভিন্ন রকম ইজিম, অর্থাৎ বাদ, বিভিন্ন রকম বাদ তার মধ্যে এসছে এবং শিক্ষা ব্যবস্থার নানা পরিবর্তন এসছে। প্রথমে আমরা আলোচনা করব প্রাচীন ভারতীয় শিক্ষা বা অ্যানসিয়েন্ট এডুকেশন। এই প্রাচীন ভারতীয় শিক্ষা, এই প্রাচীন ভারতীয় শিক্ষা বলতে আমরা সাধারণত আমরা বৈদিক শিক্ষার কথাই বলে থাকি। এখন বৈদিক শিক্ষা অর্থাৎ বেদকেই আমরা কিন্তু সেই ভারতীয় দর্শনের ক্ষেত্রে কিন্তু জীবনবোধ এবং চিন্তা একটা অংশ হিসাবে আমরা দেখে এসেছি। এবং এই জীবনবোধ এবং চিন্তা বোধের যা শিক্ষার উপকরণ, যা চিন্তা চেতনার উপকরণ, যা সাংস্কৃতিক উপকরণ, সবই যেন সেই বৈদিক শিক্ষার মধ্যে, বৈদিক বেদের মধ্যে স্থান পেয়েছে। আমরা ভারতীয়রা বেদকেই সেই পরম গ্রন্থ বলে মনে করে এসেছি। বেদের আর একটা অর্থ যদি বলি, বেদ শব্দের অর্থই জ্ঞান, এবং এই জ্ঞানের অনুশীলন এবং প্রয়োগের মধ্য দিয়ে আধ্যাত্ম মার্গের উন্নতি, ব্যক্তি চেতনার উন্নতি এবং আধ্যাত্মিকতার উন্নতি, সম্পূর্ণ সে শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিক বিভিন্ন প্রাক্ষবিকভাবে তার উন্নতি লাভ করা, এবং সেই উন্নতির চরম লক্ষ্য কি? মোক্ষ লাভ। জীবনের সেই মোক্ষ লাভের কথাই বেদ শিক্ষা বা নানা আচার বিচার শিক্ষার মধ্যে দিয়ে আমরা দেখে এসেছি। প্রথম হচ্ছে আমাদের বৈদিক শিক্ষা, এবং বৈদিক শিক্ষার প্রসঙ্গ আমরা আলোচনা করব।
বৈদিক শিক্ষা বা তখনকার দিনে আমি যদি শিক্ষার কথা বলি, শিক্ষার চেতনার কথা বলি, তখন আমরা কি দেখব, যে প্রাচীনকালে আর্যরা প্রকৃতি কেন্দ্রিক জীবন যাপন করত। প্রকৃতিকে তারা সেভাবে যেরকম সূর্য, বায়ু, অগ্নি, তারপর জল, এই প্রকৃতির উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য তাদের চরম, তাদের নিয়ম, সেটাই তাদের পার্থিব লক্ষ্য ছিল। এবং এইভাবে তারা বিভিন্ন রকম, তারা এইভাবে জীবন চিন্তা, তাদের জীবন যাপন, চিন্তা, দর্শন এইভাবে বেড়ে উঠত। এইভাবে বেড়ে উঠত। এইবার এখানে শিক্ষার ধারণাটা কিরকম ছিল? শিক্ষার ধারণা ছিল যে মানুষের ব্যক্তির আত্মিক উন্নতি এবং আত্মার সঙ্গে পরমাত্মার মিলন এবং যোগ ও সংযমের মাধ্যমে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে সে শিক্ষা লাভ করবে এবং আস্তে আস্তে সে মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে যাবে, যেখানে আত্মোৎসর্গই মূল উদ্দেশ্য ছিল। আমরা প্রথমে যে দেখছিলাম যে শিক্ষাটা কিরকম ছিল। শিক্ষার ভিত্তি কিরকম ছিল? তারা করতো যে শিক্ষাটা জ্ঞান এবং অভিজ্ঞতা কেন্দ্রিক, অর্থাৎ জ্ঞান আহরণ, জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তারা মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে এগিয়ে যেত। শুধুই মুখস্থ বিদ্যা নয়, এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে, অভিজ্ঞতার মেলবন্ধনের কথা বলা হয়েছে। তারপর কি? সহজ প্রবৃত্তির সঙ্গে যে আনন্দ লাভ, অর্থাৎ যেটাকে আমরা প্রবৃত্তির পরমানন্দ, অর্থাৎ শুধুই ইন্দ্রিয় সুখ নয়, শুধুই যে তার প্রবণতাগুলিকে উজ্জীবিত করার প্রসঙ্গ এখানে বলা হয়েছে, এবং সেখানে বস্তুগত জ্ঞান থেকে দূরে সরিয়ে বস্তুগত আনন্দকে দূরে সরিয়ে দিয়ে আধ্যাত্ম জগতের উপর তার মননকে কেন্দ্রীভূত করা এবং বস্তুবাদী ধারণাকে পরিবর্তন করে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে যে তুরীয় আনন্দের কথা বলা হচ্ছে, সেটাই সহজাত প্রবৃত্তির পরমানন্দের কথা বলা। এরপরে কি ছিল বৈদিক যুগের শিক্ষা? আধ্যাত্মিকতা কেন্দ্রিক শিক্ষার কথা বলা হতো। অর্থাৎ বৈদিক যুগে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তিকে জ্ঞানের মূল উৎস হিসেবে বলা হতো। শুধু জ্ঞানের মূল উৎস নয়, আজ পৃথিবী, তখনকার দিনে মনে করা হতো পৃথিবীতে যা কিছু সৃষ্টি, যা কিছু আনন্দ, যা কিছু দুঃখ বেদনা, যাবতীয় সব ঈশ্বর কেন্দ্রিক, ঈশ্বরের সৃষ্টি। এই আধ্যাত্মিকতা বোধ এই তার শিক্ষার মধ্যেও কিন্তু প্রতিস্থাপিত করা হতো। জ্ঞানের ভান্ডার হিসাবে, জ্ঞানের আহরণ করবার জন্য পরম ঈশ্বরই যেরকম পরম সত্য, সেই কথা বলা হতো, এবং জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের কথাও সেখানে আসতো। চরিত্র এবং ব্যক্তিত্বের কথাও এখানে এসছে, সে আলোচনাও করা হয়েছে। যেমন শিক্ষার মাধ্যমে ব্যক্তির চরিত্র এবং ব্যক্তিত্বের বিকাশ হবে, শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ হবে, আত্মসম্মান, সহযোগিতা, পারস্পরিক মেলবন্ধন, চরিত্রের এবং তার ব্যক্তিত্ব বৃদ্ধির কথাও তখনকার দিনে আলোচিত হতো, যা আমরা এখন হয়তো ব্যক্তিত্ব বিকাশ বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের প্রসঙ্গে আমরা আলোচনা করি। দায়িত্ব পালন, এই যে দায়িত্ব পালন, অর্থাৎ শুধু ব্যক্তিগত দায়িত্ব পালন নয়, শৃঙ্খলা, আনুগত্য, আতিথেয়তা, অন্যকে সাহায্য করা ইত্যাদি নানা সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে সামগ্রিকভাবে দায়িত্ব পালনের প্রসঙ্গ এখানে আলোচিত হয়েছে, এবং শিক্ষার মধ্য দিয়ে এই দায়িত্ব পালনের বিষয়টি উঠে আসছে
এবং সেই প্রসঙ্গই শিক্ষার মধ্যে আলোচনা করা হয়েছে। শিক্ষার মধ্যে সেই প্রসঙ্গ আলোচিত হতো, সেই প্রসঙ্গ আলোচিত করা হতো। সংস্কৃতির সুরক্ষা, সাংস্কৃতিক শিক্ষা বৈদিক যুগেও কিন্তু এই সাংস্কৃতিক সুরক্ষার প্রসঙ্গ আলোচিত হয়েছে। অর্থাৎ গুরুর কাছে প্রাপ্ত জ্ঞান, গুরুর কাছে প্রাপ্ত আচার বিচার যাতে পরবর্তীকালে অন্যের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়, তার কথা এখানে বলা হয়েছে। সেখানে জ্ঞান মানুষের যেরকম শারীরিক এবং আধ্যাত্মিক বিকাশের দিকে তাকে পরিচালিত করে, সেরকম জ্ঞান তাকে সেই মুক্তির দিকে নিয়ে যায়। সেই সত্যকে প্রাপ্তি করা, সত্যের উপলব্ধি করা একজন শিক্ষার্থীর অত্যন্ত সে তার লক্ষ্য, চরম লক্ষ্য হিসাবে সে মনে করে। এখন এই বৈদিক শিক্ষাকে আমরা যদি বলি, বৈদিক শিক্ষার যুগকে, তাহলে খ্রিস্টপূর্ব 2000 শতক থেকে শুরু করে অনেকে সময়টা আরেকটু কম বলে, কেউ 1500 বলে, কেউ 600 বলে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 2000 খ্রিস্টপূর্ব 2000 থেকে খ্রিস্টপূর্ব 300 বৎসর পর্যন্ত আমরা এই বৈদিক শিক্ষাকালকে আমরা কিন্তু বলতে পারি। এবং এই বৈদিক শিক্ষাকাল, তার মধ্যে নানা বিষয়ের অধ্যয়ন, যেরকম বেদ, বেদাঙ্গ, বেদান্ত, তারপর হচ্ছে বিভিন্ন গাথা, সূত্র, উপনিষদ, এই সংহিতা, নানা বিষয়ের অধ্যয়নের যুগ এসছে। এবং এর পরের যুগটা আমরা যখন বৈদিক যুগের কথা আসছি, এর পরের যুগটাই কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষার যুগ, বা বৈদিক পরবর্তী শিক্ষার কথা যদি বলি, তাহলে আমরা ব্রাহ্মণ্য শিক্ষার যুগকে আমরা বলতে পারি। অর্থাৎ বৈদিক যুগ, আর্যদের যুগ, পরবর্তীকালে বেদ যারা শিক্ষা দিত, ব্রহ্মজ্ঞান যাদের আছে, যারা ব্রাহ্মণ, তারা কিন্তু আস্তে আস্তে এই শিক্ষার দিকটাকে নিয়ন্ত্রিত করতে লাগলো। এবং তারপরে আমরা যখন ব্রাহ্মণ দ্বারা নিয়ন্ত্রিত এবং অধিষ্ঠিত শিক্ষার যুগকে কিন্তু পরবর্তী ব্রাহ্মণ যুগ এলো। তাহলে বৈদিক যুগের পরবর্তী শিক্ষাকে যে ব্রাহ্মণ্য যুগ শিক্ষার যুগ বলছি, অবশ্যই, কিন্তু সে ব্রাহ্মণ্য যুগ এর সঙ্গে ব্রাহ্মণ্য যুগও দীর্ঘ সময় চলেছিল মৌর্যের সময় থেকে, বা বৌদ্ধ যুগের প্রভাবে, বৌদ্ধের প্রভাবে মৌর্যের সময় থেকে ব্রাহ্মণ্য যুগেরও পরিবর্তন আসে। যাই হোক, বৈদিক পরবর্তী শিক্ষা যে ব্যবস্থা, তার মধ্যে কিন্তু আমরা দুটো জিনিস দেখতে পারি। বৈদিক পরবর্তী জ্ঞানের শিক্ষায় আমরা দুটো জিনিস দেখতে পারি। সেটা হচ্ছে প্রকৃত জ্ঞানের উপলব্ধি, আর একটা হচ্ছে পরম উপলব্ধি। প্রকৃত জ্ঞানের উপলব্ধি এবং পরম চেতনার উপলব্ধি, বা পরম উপলব্ধি। এইখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষা মানুষের চরম জ্ঞান, প্রকৃত জ্ঞান উপলব্ধি করতে সাহায্য করে। জ্ঞানের উপস্থিতি সে বুঝতে পারে, এবং প্রকৃত জ্ঞান সে অনুভব করতে পারে। প্রকৃত জ্ঞান উপলব্ধি হলো আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক, সেই পরমাত্মার সম্পর্ক। পার্থিব জ্ঞান যদি আত্মাকে কলুষিত করে, পরম জ্ঞান, পরমাত্মার সঙ্গে মিলিত জ্ঞান, সে আত্মাকে শুদ্ধ মর্মর স্ফটিকের মতো সে নির্মল করে। অর্থাৎ প্রকৃত জ্ঞান তার চরম দর্শন, আত্মদর্শন, আত্ম উপলব্ধি করতে সাহায্য করে। আর এই জ্ঞানই তাকে পরম উপলব্ধির দিকে নিয়ে যায়। অর্থাৎ শুধুই সেখানে শিক্ষার জন্য শিক্ষা থাকছে না, বেদ অধ্যয়নের মধ্য দিয়ে গিয়ে, জ্ঞানের মধ্য দিয়ে গিয়ে সে পরমাত্মার উপলব্ধি করে, আত্মার উপলব্ধি করে, এবং সেই উপলব্ধি তাকে জীবন, ব্যক্তি চেতনা, সমাজ চেতনা, জীবন চেতনা সম্পর্কে একটা সম্মিলিত জ্ঞান দেয়। এবং
মানব জীবনের চূড়ান্ত পূর্ণতা তার মধ্যে আসে। এই যে কিন্তু এই সময় আমরা প্রথম যখন বলছি যে পোস্ট বৈদিক এডুকেশন বা ঠিক বৈদিক পরবর্তী শিক্ষা, তখনও কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষার চূড়ান্ত বা ব্রাহ্মণ্য শিক্ষা সেইভাবে কিন্তু আসেনি। তার পরবর্তী ক্ষেত্রে আস্তে 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 কিন্তু বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা এবং ব্রাহ্মণ্য শিক্ষার প্রসঙ্গ আসে। ব্রাহ্মণ্য শিক্ষার ক্ষেত্রে যেটা হয়েছিল যে গুরুকুল পদ্ধতি, ব্রাহ্মণ্য শিক্ষার কতগুলো দিক আছে, সেইগুলো আস্তে আস্তে সেই শিক্ষা তাদের মধ্যে আসতে শুরু করলো। এবং এই ব্রাহ্মণ্য শিক্ষা যখন এলো তখন কিন্তু চতুরাশ্রমের প্রসঙ্গ আস্তে আস্তে এলো। ব্রাহ্মণ্য শিক্ষার মধ্যে কি হচ্ছে, ভারতে বর্ণাশ্রম ভিত্তিক সমাজ ব্যবস্থায় 4 বর্ণের মধ্যে ব্রাহ্মণ বা পুরোহিত সম্প্রদায় শিক্ষা দীক্ষার ব্যাপারে প্রধান দায়িত্ব পালন করত। তবে শুধু শিক্ষা দীক্ষা নয়, শিক্ষা দীক্ষার মধ্যেই পূজা অর্চনা, নানা রকম যাগ যজ্ঞ, অর্থাৎ অধ্যয়ন কেন্দ্রিক, শাস্ত্র কেন্দ্রিক সমস্ত বিষয়ই ব্রাহ্মণরা তা দেখত এবং তারাই কিন্তু প্রধান দায়িত্ব পালন করতেন। আর্য জাতি বেদ রচনা করেন এবং অনেকে বেদকে ব্রাহ্মণ্যবাদী বলা হতো, কিন্তু বেদকে কেন্দ্র করে যে নতুন শিক্ষা ব্যবস্থা বিকাশ লাভ করে তার উপরে ব্রাহ্মণ পুরোহিতদেরই প্রাধান্য লক্ষ্য করা যায় এবং এদের দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থাই কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা আমরা বলতে পারি। এই ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মধ্যে যেরকম জপ তপ নিয়ম আচার আচরণ যেরকম ছিল, সেই রকম নানা নিয়ম, উপনয়ন, ব্রহ্মচর্য, আশ্রম ভিত্তিক শিক্ষা, তারপর গুরু শিষ্য সম্পর্ক ইত্যাদি এর মধ্যে কিন্তু ছিল। এবং শিক্ষার পাঠ্যক্রমের মধ্যে এখানে বর্ণাশ্রম প্রথা অনুযায়ী মানে শিক্ষা ব্যবস্থা শিক্ষা হতো এবং এর এবং ব্রাহ্মণ্য শিক্ষার মধ্যে সেই মানে পাঠ্যক্রমের মধ্যে আমরা যদি বলি তাহলে মূলত ভাববাদী শিক্ষার প্রাধান্যই দেখতে পাওয়া যেত। অর্থাৎ ব্রাহ্মণ্য শিক্ষার মধ্যে গুরু শিষ্যের পরম্পরায় আমরা যদি বলি তাহলে গুরু হচ্ছে জ্ঞানের মূল উৎস, জ্ঞানের মূল সোর্স। সেইখানে কিন্তু শিক্ষার কেন্দ্রবিন্দুতে কিন্তু গুরুর অবস্থানই প্রধান এবং শ্রেষ্ঠ বলে মনে করা হতো। অর্থাৎ বলা হয় যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ এখানে গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, অর্থাৎ গুরুই কিন্তু অর্থাৎ শিক্ষা যে দিচ্ছেন তিনি হচ্ছেন আলোকের মূল উৎস, জ্ঞানের মূল উৎস। তার প্রাধান্য কিংবা তারই মাধ্যমে জ্ঞানকে প্রার্থনা করা, জ্ঞানকে ভিক্ষা করা, জ্ঞানকে প্রার্থনা করা। অর্থাৎ তুমি পথ দেখাও এবং তার মধ্য দিয়ে গিয়ে নিয়মানুবর্তিতা শৃঙ্খলার মধ্য দিয়ে গিয়ে ক্রমশ শিক্ষায় চরম প্রাপ্তি লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে পৌঁছানোই ছিল, এটাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদী শিক্ষার মধ্যে দিয়ে এগোনো। এবং এখানে শিক্ষার মধ্যে দিয়ে যেটা দেখানো হতো যে গুরুর হাত ধরেই তাকে কিন্তু এগিয়ে যেতে হতো। তাই ভাববাদী শিক্ষায় আমরা যে এখনকার দিনে যে শিক্ষার কথা বলি যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, তার সম্পূর্ণ বিপরীতধর্মী শিক্ষা। চাইল্ড সেন্ট্রিক নয়, শিশু কেন্দ্রিক নয়, ছাত্র বা শিক্ষার্থী কেন্দ্রিক নয়, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা, গুরু কেন্দ্রিক শিক্ষা। অর্থাৎ শিক্ষার কেন্দ্রবিন্দুতে সেখানে গুরু উপস্থিত ছিলেন। তাহলে শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রশ্নের আদান প্রদান, কোশ্চেন অ্যান্সার যেটা বলি, সেই আদান প্রদানের বিষয়টা কিন্তু ছিল না।
একমুখী শিক্ষা, ওয়ান ওয়ে শিক্ষা, শিক্ষণ পদ্ধতি হয়তো দেখা যাবে সেই পদ্ধতিটিকেই মানে ওয়ান ওয়ে পদ্ধতি ছিল। এর পরবর্তী যুগের শিক্ষা হলো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বা বৌদ্ধ ধর্ম দর্শন এবং বৌদ্ধ ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। মনে রাখতে হবে যে ব্রাহ্মণ্য সমাজের জটিলতা যেরকম যত ক্রমশ বাড়তে শুরু করলো আস্তে আস্তে, ব্রাহ্মণ্য সমাজের ধর্মাচরণের উপরে নানা বিধিনিষেধ, নানা আচার বিচার, নানা আকাঙ্ক্ষা যখন ক্রমশ চেপে ধরতে লাগলো, ব্যক্তিকেন্দ্রিকতা যখন প্রচন্ড বাড়াবাড়ি গ্রহণ করলো, নিয়মতান্ত্রিকতা যখন সমাজকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো, তখন কিন্তু তার থেকে পরিত্রাণ পেতে চাইতে গিয়ে মানুষ দলে দলে বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ শিক্ষা বা বৌদ্ধ ধর্মের উপর আশ্রয় গ্রহণ করলো। এবং ব্রাহ্মণদের এই যে একাধিপত্য, তার থেকে কোথাও নিয়ম তান্ত্রিকতার বিরুদ্ধে গিয়ে তারা বৌদ্ধ ধর্ম দর্শনের উপর বিশ্বাস রেখে, বৌদ্ধ ধর্মের উপর আস্থা রেখে তারা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে আস্থা রাখল। বৌদ্ধ ধর্ম এবং দর্শনের উপর ভিত্তি করে এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল এবং এ সম্পূর্ণ মঠ ভিত্তিক বা মঠ বিহার, বৌদ্ধ বিহার কেন্দ্রিক। বুদ্ধদেব অর্থাৎ বুদ্ধের নির্দেশিত কতগুলো অনুশাসন অনুযায়ী বৌদ্ধ সংঘগুলি পরিচালিত হতো। হিন্দু দর্শনের ন্যায় সংঘ জীবনের প্রবেশের নানা দীক্ষা গ্রহণের আনুষ্ঠানিক সূচনা একটা নির্দিষ্ট রীতি মেনে বা অনুষ্ঠান মেনে সম্পন্ন হতো। এই দীক্ষা দুই রকমের ছিল, প্রবজ্জা বা প্রারম্ভিক দীক্ষা এবং উপসম্পদা বা চূড়ান্ত দীক্ষা। এখন এই যে বৌদ্ধ দীক্ষা মতে আস্তে আস্তে দীক্ষা গ্রহণের আনুষ্ঠানিক সূচনার মধ্যে দিয়ে সে শিক্ষা জীবনে প্রবেশ করত এবং এই যে প্রবজ্জা, যার আক্ষরিক অর্থ হচ্ছে নির্গত হওয়া, সর্বত্যাগী সন্ন্যাসীর জীবন যাপনের করার জন্য সে মানে যেরকম গৃহত্যাগ করে বেরিয়ে পড়ে, সেই রকম সে বেরিয়ে পড়ল সে শিক্ষা গ্রহণের জন্য, দীক্ষা গ্রহণের জন্য। আর উপসম্পদা কি? সেখানে হচ্ছে দীর্ঘ 20 বছর যাবৎ কঠোর নিয়ম অনুশাসনের মধ্যে দিয়ে সংঘ জীবন পালন করতে হতো এবং সংঘ জীবনের মধ্যে দিয়ে শেষে চূড়ান্ত একটা অনুষ্ঠানের মধ্যে যাকে সম্পদা বলছে, সেই সম্পদা প্রদান করা হতো এবং এই উপসম্পন্ন হওয়ার পরে সে নামকরণ, একটা ভিক্ষু নামকরণ হতো এবং তার মধ্য দিয়ে গিয়েছে তার পরবর্তী জীবন এবং সংঘ জীবনের অনুশাসনগুলি সে পালন করত। বৌদ্ধ জীবনের কর্ম, আমি যদি কর্মের কথা বলি, এই কর্ম হলো 3 প্রকার: কায়িক কর্ম, বাচিক কর্ম এবং মানসিক কর্ম। এই 3 কর্মের প্রকাশও কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু দেখা যায়। বৌদ্ধদেবের যে এই 3টে শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ এর মধ্যে আসতো। বৌদ্ধ শিক্ষা পাঠ তালিকা যে প্রথম খুব যে দীর্ঘ ছিল তা নয়, কিন্তু বৌদ্ধ ধর্মনীতি ও ধর্মশাস্ত্রের আলোচনা নিয়মিতভাবে পড়তে হতো, ত্রিপিটক তাদের পড়ানো হতো এবং ছাত্রদের গুণ, যোগ্যতা, অভিজ্ঞতা বিচারের মধ্য দিয়ে বিচার করে ধর্মের বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া হতো। শিক্ষার কেন্দ্র হিসাবে আমরা কিন্তু বিভিন্ন মঠ, বৌদ্ধ বিহারগুলিকে বলা হতো, বিহারে পড়ানো হতো এবং অনেকগুলো তৎকালীন শিক্ষা কেন্দ্র ছিল, যেরকম নালন্দা, তক্ষশিলা যেরকম ছিল, অন্যান্য বিভিন্ন এছাড়া শিক্ষা কেন্দ্র ছিল এবং বারাণসীতে
বারাণসী বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু সেখানে তক্ষশিলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং সেখানে তারা পড়তে আসতো। এবার আসছি ভারতীয় শিক্ষা বা ইন্ডিয়ান এডুকেশন ইন মিডিয়েভাল টাইমস, অর্থাৎ মধ্যযুগে ভারতীয় শিক্ষা এবং তারপরে আধুনিক শিক্ষা। ভারতীয় এই যে মধ্যযুগের শিক্ষার প্রসঙ্গ যখন আমরা বলছি, ভারতীয় শিক্ষার পরম্পরা, ভাবধারা, সাংস্কৃতিক পরিবর্তন এলো মধ্যযুগে। তুর্কি এবং আফগানিস্তান থেকে বেশ কিছু অভিযান, বেশ কিছু ভারত আক্রমণের মধ্য দিয়ে একটা নতুন সাংস্কৃতিক আবহাওয়া ভারতবর্ষের জীবনে প্রবেশ করল। এবং প্রথমেই যে ভারতবর্ষ তাকে আত্মস্থ করতে পারল তা নয়, তবে সেই সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্যে দিয়ে গিয়ে, সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্য দিয়ে আস্তে আস্তে তা ভারতীয় সভ্যতার সঙ্গে সম্পৃক্ত হতে শুরু করলো। মনে রাখতে হবে তৎকালীন সময় পার্শ্বিক এবং গ্রিক সংস্কৃতি যে উচ্চ মার্গের সংস্কৃতি ছিল, সেই উচ্চ মার্গের সংস্কৃতি ক্রমশ ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে বিলীন হয়েছে, মেলবন্ধন ঘটেছে। তৎকালীন মুসলমান শাসকরা ভারতবর্ষে বারে বারে আক্রমণ করেছে, ভারতবর্ষের মধ্যে এসছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে তারা নতুন ভাষা নিয়ে, নতুন লিপি নিয়ে, নতুন ধর্মচর্চা এবং সাংস্কৃতিক বাতাবরণ নিয়ে তারা ভারতবর্ষের মধ্যে এলো। আরবের সভ্যতার যে গৌরবময় অধ্যায়, গৌরবময় ঐতিহ্য, তাও ক্রমশ ভারতবর্ষের মধ্যে এসে এক নতুন সাংস্কৃতিক আবহাওয়া ভারতবর্ষের মধ্যে এলো এবং যা সেখানে ইসলাম ধর্ম, সংস্কৃতি, শিক্ষা সযত্নে লালিত পালিত হয়েছে, সযত্নে তার বৃদ্ধি এবং মাটির সঙ্গে আস্তে আস্তে ক্রমশ একটা যোগাযোগ তৈরি করেছে। কিন্তু প্রথমেই কিন্তু শাসক চরিত্রের মধ্যে যে এক আপাত স্ববিরোধ, তা কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করেছি এবং প্রথম দিকে একটা এইটা আত্মস্থ হতে অনেকটা সময় লেগেছে। আমরা যদি ভারতবর্ষে নানা ইসলামীয় যারা বাইরে থেকে প্রথম এসছে এই যদি দেখি, তাহলে দেখব সুলতান মাহমুদ, গজনীর সুলতান মাহমুদ এসছিল 1000 থেকে 1026 পর্যন্ত ছিল। মোহাম্মদ ঘড়ি ছিলেন 1700 থেকে 1774 পর্যন্ত, 1774 থেকে 1206 পর্যন্ত। কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রধান কুতুবউদ্দিন আইবক, তিনি 1206 থেকে 1290। ইলতুৎমিশ এসেছিলেন 1211 থেকে 1236 পর্যন্ত। খলজি বংশের প্রতিষ্ঠাতা বা জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খিলজি, এরা পরবর্তীকালে ছিলেন 1290 থেকে 1320। তুগলক বংশ, গিয়াসউদ্দিন, এনারা এসেছিলেন 1320 থেকে 1413 পর্যন্ত। লোদি বংশ ছিল 1451 থেকে 1526 এবং পরবর্তী ক্ষেত্রে মুঘল সাম্রাজ্য ভারতবর্ষের সংস্কৃতিতে একটা স্থায়ী প্রভাব ফেলে, তা হলো 1556 থেকে 1707। এবং এই ক্রমে এত বছর ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতির সঙ্গে একটা প্রভাব এবং মিশ্র সংস্কৃতি এবং সংস্কৃতির বাতাবরণ ক্রমশ আস্তে আস্তে তৈরি হয়। আমরা যদি দেখি যে উর্দু ভাষা কিভাবে তৈরি হলো,
তৎকালীন দিল্লিতে খড়ি বলি বলে একটি ভাষা প্রচলন ছিল। তো ইসলামী যারা প্রশাসক তারা কিন্তু এই ভাষা ব্যবহার করতে শুরু করে এবং এই খড়িবলি, দিল্লির খড়িবলি ভাষা, এই ভাষার মধ্যে প্রচুর পার্সি শব্দ, আরবি শব্দ আস্তে আস্তে যোগ দিয়ে 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 এই ভাষা ক্রমশ ফেঁপে উঠে এই ভাষা তার নিজস্ব একটা রূপ পায় এবং যা পরবর্তী ক্ষেত্রে আমরা উর্দু ভাষা হিসাবে দেখতে পাই। এবং যে যে কথা বলছিলাম যে সমগ্র উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে এদের একটা প্রভাব পড়ে এবং মুসলিম রাজশক্তির ছত্রছায়ায় ইসলাম ধর্ম, সংস্কৃতি এবং শিক্ষা সযত্নে এগিয়ে গেছে, সযত্নে লালিত হয়েছে। মুসলিম শিক্ষার কি অবদান? মুসলিম শিক্ষার অবদানের মধ্যে আমরা বলতে পারি, যেরকম মধ্যযুগে মুসলিম শাসনকালে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে আদান প্রদান সহজতর করার জন্য উর্দু ভাষা সৃষ্টি হয়, যে কথা বলছিলাম একটু আগে। মধ্যযুগে ইসলাম শিক্ষার অন্যতম আঞ্চলিক ভাষাসমূহে যথেষ্ট উৎকর্ষ সাধন হয়। এই সময় কিন্তু আবার বাংলা ভাষা ও সাহিত্যেরও বিশেষ সমৃদ্ধি লাভ করেছিল, যদিও এই সময়তেই বাংলা ভাষার অন্ধকার যুগের কথা কিন্তু চলে আসছে। সুলতানি আমলে ইতিহাস রচনায় ঐতিহাসিকদের কিন্তু বিশেষ আগ্রহ দেখতে পাওয়া যায়। আমরা এই সময় ঐতিহাসিকদের অনেক রচনা সভ্যতা সম্পর্কে নানা বিষয় এবং জীবন, শিক্ষা, রাজনৈতিক চর্চা এইসব নিয়ে কিন্তু আমরা বই এবং ঐতিহাসিক নানা রকম বই দেখতে পাই। সঙ্গীত, চিত্রকলা এবং স্থাপত্য শিল্পেরও কিন্তু ইসলামী শিক্ষার অবদান, কারণ ভারতবর্ষের চিত্রকলার একটা বড় প্রভাব আরবীয় চিত্রকলা, পার্সি চিত্রকলার কিন্তু আমরা প্রভাব দেখতে পাই। সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল ব্যাপক উন্নতি হয়। ভারতবর্ষের তৎকালীন খায়াল বা খেয়াল, ধ্রুপদ, ধামার এই ধরনের সঙ্গীতের চর্চা এখানে তৈরি হয় এবং পাশ্চাত্য কিছু বাদ্যযন্ত্র, সেহতার থেকে সেতার আসে, তবল থেকে তবলা আসে, এইরকম নানা কিছু বাদ্যযন্ত্রের কিন্তু পাশ্চাত্য বলা ভুল বলছি, মানে আরবীয় সভ্যতা এবং পার্শ্বিক সভ্যতার সঙ্গীতের অবদান ভারতবর্ষের সঙ্গীতে পড়ে এবং শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে পড়ে। শাস্ত্রীয় সঙ্গীত এবং ভারতীয় সভ্যতার ভারতীয় নিজস্ব সঙ্গীতের সঙ্গে মিলেমিশে তা এক নতুন রূপ ধারণ করে এবং সাংস্কৃতিক সমন্বয় বা কালচারাল সিনথেসিস তৈরি হয়। ভারতবর্ষের সভ্যতার সঙ্গে পার্শ্বিক বা গ্রিক দেশীয় পারস্য আরবের সভ্যতা, এমনকি পোশাক আশাক, রুচি পছন্দ, পোশাক আশাক, খাদ্য সমস্ত কিছুতেই এর পরিবর্তন আমরা দেখতে পাই। এরপরে আসছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে মুসলিম শাসনকাল শেষ হওয়ার পরে ভারতবর্ষে শাসনের ভার, অর্থাৎ বণিকের মানদণ্ড সে রাজদণ্ডে রূপান্তরিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে এবং 1707 পর তারপর আস্তে আস্তে ব্রিটিশ শাসন ভারতবর্ষে থাবা বসাতে শুরু করে। আমি থাবা শব্দটাই ব্যবহার করলাম। ব্রিটিশ শাসন ভারতবর্ষে এলো এবং ব্রিটিশ শাসনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে শিক্ষা চিন্তা বা শিক্ষা বিষয়টা আসতে শুরু করে। এই মুঘল সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গেই যখন ভারতবর্ষের সর্বত্র একটা বিশৃঙ্খলা দেখতে পাওয়া যায় এবং নানা ধরনের জনজীবনে অনিশ্চয়তা, অরাজকতা দেখতে পাওয়া যায়, সেই 1757 পলাশীর যুদ্ধে যেখানে ভারতবর্ষে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে ক্রমশ পরিচালনায় সাম্রাজ্য রাজতন্ত্র পরিচালনা আস্তে আস্তে তারা দক্ষভাবে তারা পরিচালনা করতে শুরু করে এবং ক্রমশ তারা বুঝতে পারে যে ভারতবর্ষে যদি শিক্ষা দেওয়া না যায় এবং এই শিক্ষা চিন্তা তাদের মধ্যে যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা না যায়,
তাহলে ভারতবর্ষে উপযুক্ত তৎকালীন সরকার চালানোর জন্য মানুষকে পাওয়া যাবে না। তৎকালীন যে শিক্ষার টোল কেন্দ্রিক শিক্ষা, তারপর হচ্ছে গুরুগৃহ বা আশ্রম কেন্দ্রিক শিক্ষা, সেখান থেকে আস্তে 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 কিন্তু শিক্ষাকে অন্যভাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চাইলেন। এবং 1813 খ্রিস্টাব্দে চার্টার্ড অ্যাক্ট বা সনদ আইন এখানে ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপিত করা হয়। এবং 1813 খ্রিস্টাব্দের এই সনদ আইন ছিল শিক্ষার ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ বিষয়। এবং এই চার্টার্ড আইন ভারতবর্ষে শিক্ষা জন্য এবং শিক্ষা দেওয়ার একটা প্রথম ধ্যান ধারণা এবং শিক্ষার একটা আইন বা একটা বিল আনা হয়। এখানে 3টে ধারা এখানে করা হয়। এক হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত সিদ্ধান্ত হয় কি যে 20 বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল বৃদ্ধি করা হয়। ভারতের মধ্যে শিক্ষা এবং সাহিত্যের জন্য 1 লক্ষ টাকা প্রতি বছর 1 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয় এবং ইংরেজি শিক্ষা বিস্তার এবং ধর্ম প্রচারের অনুমতি দেওয়া হলো খ্রিস্টান মিশনারিদের, যারা 1813 সনদ আইন অনুসারে তারা এই অনুমতিটা পেল। সনদ আইনের মধ্যে বেশ কিছু বিষয়ের মধ্যে বলা হলো যে মিশনারিরা ধর্মপ্রচার এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তাদেরকে অনেকটা স্বাধীনতা দেওয়া হলো। তাদের নানা বিভিন্ন বিষয়ের পুস্তক প্রকাশ এবং নারী শিক্ষা বিস্তার, অনাথ আশ্রম প্রতিষ্ঠা, এই বিষয়গুলি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তারা করতে লাগলেন। এবং শিক্ষা বিস্তারের পদক্ষেপের জন্য সনদ আইনের 43 নম্বর ধারায় ভারতের জনশিক্ষায় 1 লক্ষ টাকা বরাদ্দ করা হলো। এবং এই শিক্ষানীতির মধ্যে ভাষা শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান বিস্তার, নানা বিষয় দ্বন্দ্ব তৈরি হলেও কিন্তু এই শিক্ষা প্রাথমিক যে একটা পদক্ষেপ, এ নিয়ে কোনো দ্বন্দ্ব বা এই নিয়ে কোনো দ্বিমত নেই। এর পরবর্তীকালে 1854 খ্রিস্টাব্দে এলো উডের ডেসপ্যাচ। এই উড তার ডেসপ্যাচে বলা হলো যে ভারতীয়দের পাশ্চাত্য জ্ঞান সম্পর্কে, পাশ্চাত্য শিক্ষা বা পাশ্চাত্য জ্ঞানের যে আলোক তাদের মধ্যে প্রবেশ করানো, পাশ্চাত্য জ্ঞান সমৃদ্ধ করানো, তাদের এর মাধ্যমে ভারতবর্ষের বুদ্ধি বৃত্তির উন্নতি, চরিত্রের উন্নতি করানো, তারপর পাশ্চাত্য শিক্ষায় শ্রম ও পুঁজি বিনিয়োগের ফলে পুঁজি বিনিয়োগ করা হবে, দক্ষ সরকারি কর্মচারী বা দক্ষ কর্মচারী তৈরি করা হবে এবং শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের যে শিল্প বাণিজ্যের কাঁচামালের সরবরাহ তা অব্যাহত রাখা এবং ভারতের বাজারে ইংল্যান্ডের উৎপাদিত পণ্যের চাহিদা বজায় রাখা, এই ছিল মূল উদ্দেশ্য। এবং শিক্ষার মাধ্যম হিসাবে সেখানে ইংরাজি ভাষা এবং ভারতীয় ভাষার সম্মিলিত প্রচেষ্টাকে করা হয়েছিল। এরপরে যে শিক্ষা বিলটা আছে, এখানে উডের ডেসপ্যাচে নানা ত্রুটি আছে, কারণ অনেকেই বলেছে যে কেরানি তৈরি করবার জন্য শুধুমাত্র ইংরাজি ভাষা শিক্ষা করা হয়েছে, মাতৃভাষা শিক্ষার মাধ্যম করতেই হবে এমন কোনো শিক্ষা দেওয়া হয়নি। এবং ভারতবর্ষের ভারতীয় শিক্ষা বা ভারতবর্ষের শিক্ষাকে, ভারতীয় শিক্ষার দিককে আলোচনা করা হয়। এরপরে হচ্ছে হান্টার কমিশন এলো 1812 সালে, 1882 সালে। এবং এই হান্টার কমিশনের মধ্যে নারী শিক্ষা, মুসলিম শিক্ষা, অনুন্নত সম্প্রদায়ের শিক্ষার কথা বলা হয়। আর মাধ্যমিক শিক্ষার উন্নতির সম্পর্কে বিশেষ সুপারিশ করা হয়েছিল এবং প্রাথমিক শিক্ষা সম্পর্কেও সেখানে বিশেষ বিবেচনা করার কথা ছিল। জাতীয় শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান কি হবে তা নিয়ে আলোচনা করা হয়েছিল এবং বেসরকারি প্রচেষ্টার প্রতি সরকারি নীতি কি হবে তা স্থির করার কথা বলা হয়েছিল। এবং আমরা যদি দেখি যে এর পরে স্বাধীনতার আগে ভারতবর্ষে নানা কমিশনের করা হয়েছিল, যেরকম আমরা আগেই বললাম চার্লস উডের
উডের ডেসপ্যাচ 1854 সালে, তারপর হান্টার কমিশন 1882 সালে, রেলেক কমিশন 1902 সালে, স্যাডলার কমিশন 1917 সালে, হার্টক কমিশন 1929 সালে এবং সার্জেন্ট প্ল্যান হয়েছিল 1944 সালে। এরপর আমরা চলে আসছি পোস্ট ইন্ডিপেন্ডেন্স ডেভেলপমেন্টস, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার পরে শিক্ষার যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল তা নিয়ে আমরা আলোচনা করতে আসছি। এতক্ষণ গেল খুব সংক্ষেপে আমরা আলোচনা করলাম বৈদিক এবং বৈদিক পরবর্তী শিক্ষা, মধ্যযুগে ভারতবর্ষের শিক্ষা, এবং এখন আমরা পোস্ট মডার্ন ইন্ডিপেন্ডেন্স ডেভেলপমেন্ট বা ভারতবর্ষের স্বাধীনতার পরে ভারতবর্ষের শিক্ষা প্রসঙ্গ আমরা আলোচনা করব। ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন যেটা, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই শিক্ষা কমিশনে 1948 সালের 4 নভেম্বর সেখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে চেয়ারম্যান করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে তার যাত্রা শুরু করেন। এই কমিশনের সদস্য ছিল 10 জন। এই কমিশন কিন্তু মূলত যে বিষয় নিয়ে আলোচনা করেছিল তা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার কথা, এবং প্রধান অনুসন্ধানের বিষয় ছিল গবেষণা এবং তার মান উন্নয়ন, পাঠ্যক্রম এবং শিক্ষাকে উন্নতি করা, শিক্ষার্থীদের স্বাস্থ্যকর আবাসন, নিয়মানুবর্তিতা, তারপর হচ্ছে উচ্চশিক্ষা প্রশাসন, নারী শিক্ষা, মূল্যায়ন ইত্যাদি। এবং উচ্চশিক্ষার লক্ষ্য কি ছিল? এখানে উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ বিশেষ উল্লেখযোগ্য ছিল। কি কি ছিল? যে উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য হবে উন্নততর সমাজ গড়ে তোলা, আরো উন্নততর সমাজ গড়ে তোলা, নেতৃত্ব দানের যোগ্যতা অর্জন, অর্থাৎ প্রত্যেকে যেন স্ব ক্ষেত্রে নেতৃত্ব দানের যোগ্যতা অর্জন করতে পারে, জাতীয় সংহতি স্থাপন, বিজ্ঞান কারিগরি শিক্ষার প্রসার এবং ভারতীয় সংস্কৃতির সঞ্চালন। এছাড়াও এরপরে শিক্ষার কথা বলা হয়, যেখানে শিক্ষার প্রসঙ্গ করা বলা হয়। শিক্ষার মাধ্যম হিসেবে কিন্তু আঞ্চলিক ভাষার কথা বলা হয়, ভারতবর্ষের হিন্দি ভাষার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং কারিগরি বিষয়ের কথাও এখানে বলা হয়েছে। রাধাকৃষ্ণন কমিশন কিন্তু পেশাগত শিক্ষার কথা বলা হয়েছে এবং কৃষিকাজ, বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাবিদ্যা ইত্যাদি শিক্ষার কথা বলা হয়। মূল্যায়ন ব্যবস্থা এবং পরীক্ষার ব্যবস্থার ক্ষেত্রে বলা হয়েছিল যে রচনাধর্মী প্রশ্নের বদলে বস্তুধর্মী প্রশ্ন থাকবে এবং বিশ্ববিদ্যালয় কলেজে নম্বর দেওয়ার ব্যাপারে সমতা থাকবে এবং গ্রেস নম্বর দেওয়ার কথা তাকে বাতিল করতে হবে। এরপরে চলে আসছি মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন হচ্ছে মুদালিয়ার কমিশন। 1952-53 সালে লক্ষণ স্বামী মুদালিয়ার নেতৃত্বে এই মাধ্যমিক শিক্ষা কমিশন গড়ে ওঠে এবং এই মাধ্যমিক শিক্ষা কমিশনের মূল লক্ষ্য ছিল যে মাধ্যমিক শিক্ষা এবং তার উন্নতির কথা এবং উন্নতির প্রসঙ্গ নিয়ে আলোচনা করা। এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের যে বলা হয়েছিল যে আদর্শ দায়িত্ববান নাগরিক, মূল লক্ষ্য ছিল আদর্শ এবং দায়িত্ববান নাগরিক গড়ে তোলা, শিক্ষার্থীদের জীবিকা অর্জনের উপযোগী শিক্ষা গড়ে তোলা, ধর্মনিরপেক্ষ শিক্ষার মাধ্যমে উদার মনোভাব তৈরি করা, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সমাজ জীবনের সঙ্গে সংগতি বিধানে সহায়তা করা, এই ধরনের শিক্ষা এবং লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে আলোচনা করা হয়েছিল। এর শিক্ষা কাঠামো, পাঠ্যক্রম কাঠামো কি ছিল?
শিক্ষার কাঠামো ছিল মাধ্যমিক শিক্ষা স্থায়িত্ব হবে 7 বছর, 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার কথা বলা হয় এবং 14 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের 4 বছরের মাধ্যমিক শিক্ষা লাভ করবে। শিক্ষার পাঠ্যক্রম দিয়ে আলোচনা করি, তাহলে নিম্ন মাধ্যমিক স্তরে সেখানে ভাষা, গণিত, সমাজ, সাধারণ বিজ্ঞান, শরীরচর্চা, সঙ্গীত, শিল্পকলার প্রসঙ্গ থাকবে। উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর তার প্রবণতা অনুযায়ী, তার সামর্থ্য এবং আগ্রহ অনুযায়ী শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও পাঠ্যক্রমের মূল বিষয়গুলো যেগুলো শিক্ষা গ্রহণ করবে, তারা ভাষা শিক্ষা করবে, সমাজ বিজ্ঞান শিক্ষা, সাধারণ বিজ্ঞান শিক্ষা এবং গণিত ও শিল্পকলার চর্চা করবে। এবং পাঠের ঐচ্ছিক বিষয়গুলো নিয়ে কমিশন বলেন যে শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী শিক্ষা লাভ করবে এবং 7টি বহুমুখী পাঠ্যক্রমে উল্লেখ করেছেন, যাকে সপ্তক প্রভাব বলে। শিক্ষার মাধ্যম হিসেবে ভাষা কিরকম থাকবে? মাধ্যমিক স্তরে শিক্ষা পাঠ্যক্রম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, আর পরবর্তী ক্ষেত্রে জুনিয়র মাধ্যমিক স্তরে 2টি ভাষা শিখবে, আর উচ্চ প্রাথমিক স্তরে হিন্দি এবং ভাষা 2টি ভাষা থাকবে। তার মধ্যে একটি উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের 2টি ভাষা থাকবে, একটি হবে মাতৃভাষা এবং অন্য একটি বিদেশি ভাষা। আচ্ছা, এবারে চলে আসছি কোঠারি কমিশন প্রসঙ্গে। 1964 সালে কোঠারি কমিশন একটা সামগ্রিক এবং সম্পূর্ণ শিক্ষা কমিশন আমাদের শিক্ষা কমিশনের কথা সামগ্রিক শিক্ষার কথা বলে। 1954 থেকে 66 সালে ডিএস কোঠারির নেতৃত্বে এই শিক্ষা কমিশন গড়ে ওঠে এবং এর জাতীয় শিক্ষার উন্নয়ন এর মূল উদ্দেশ্য ছিল। এবং সামগ্রিকভাবে আমরা যদি ভারতবর্ষের যা শিক্ষা কমিশন এসছে তার দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবো যে আমরা দেখতে পাবো যে এই কমিশন কিন্তু অত্যন্ত ফলপ্রসূ শিক্ষাদানের ফলপ্রসূ হয়েছিল। শিক্ষা সার্বজনীকরণ কমিশনের 14 বছর পর্যন্ত শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। একটা স্ট্যান্ডার্ড স্কুল সিস্টেম, যেখানে প্রতিবেদনে এক সাধারণ স্কুল ব্যবস্থার কথা বলা হয়েছে, যেখানে সামগ্রিক বা অর্থনৈতিক পটভূমি নির্বিশেষে সকল শিশুদের সমান সুযোগ প্রদান করার কথা বলা হয়েছে। আর পাঠ্যক্রম সংস্কারে কমিশনের একটি নমনীয় এবং সমন্বিত পাঠ্যক্রমের আহ্বান জানিয়েছেন, যা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশকে উন্নীত করবে। এরপরে হচ্ছে শিক্ষার বৃত্তি মূলকীকরণের কথা আসছে এবং শিক্ষা পরিকল্পনা। এখানে কোঠারি কমিশনের সুপারিশগুলির মধ্যে যেগুলো ছিল, যে জাতীয় নীতি সংক্রান্ত সুপারিশ, শিক্ষা সার্বজনীকরণ, পাঠ্যক্রম সংস্কার এবং ভাষাগত শিক্ষার উপর জোর দিয়েছিল এবং ত্রিভাষা সূত্রের কথাও কিন্তু কোঠারি কমিশনে বলেছিল। কোঠারি কমিশনে ত্রিভাষা সূত্রের কথাও এসেছিল এবং ত্রিভাষা সূত্র প্রসঙ্গে বলা হয়েছিল যে ইউনিয়ন এবং জাতীয় ভাষার একটি মাতৃভাষা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করবে এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষা অর্জন করবে। ইংরেজি জ্ঞান নিশ্চিত করার জন্য শিক্ষাকে একটি দ্বিতীয় ভাষা হতে পারে এবং শিক্ষার্থীর একটি ভাষা হতে হবে, ইংরেজি জ্ঞান নিশ্চিত করার ক্ষেত্রে। এবং তৃতীয় একটি ভাষা, সেটা ভারতবর্ষের অন্য কোনো এবং আরেকটি ভাষা থাকবে, মাতৃভাষা এবং ইংরেজি ভাষা বাদে অন্য একটি ভাষা সে শিখবে আর কি। এরপর একটু ছোট করে আলোচনা করে নিচ্ছি যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে আমাদের যে শিক্ষার যে আইনের যে কার্যকর করা হয়েছিল, যেরকম আইনের যখন ভারতীয় সংবিধান কার্যকর করা হয় 26 জানুয়ারি 1950-এ, সেখানে অনুচ্ছেদ 14-তে আইনের সমতা এবং রাষ্ট্র কর্তৃক আইনের সমতা এবং আইনের সুরক্ষা তার প্রসঙ্গ বলা হয়েছিল। অনুচ্ছেদ 15-তে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না তার কথা বলা হয়েছিল।
ধারা 16 চাকরির ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলা হয়েছিল। অনুচ্ছেদ 29 সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা এবং অনুচ্ছেদ 30 সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনার অধিকার দেওয়া হয়েছিল। এবং অনুচ্ছেদ 45 শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার বিধানের কথা প্রসঙ্গ বলা হয়েছিল। অনুচ্ছেদ 46 তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য দুর্বল বিভাগের অর্থনৈতিক স্বার্থের কথা বলা হয়েছিল। এবং অনুচ্ছেদ 345 রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারি ভাষার প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং অনুচ্ছেদ 351 হিন্দি ভাষার নির্দেশিকা নিয়ে আলোচনা করা হয়েছিল। এরপরে আমরা চলে আসছি জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গ। জাতীয় শিক্ষানীতি কথা প্রথম যেটা প্রকাশিত করা হয়, চ্যালেঞ্জ অফ এডুকেশন অফ পলিসি পার্সপেক্টিভ, একটা আলোচনা আকারে প্রকাশ করা হয়। 1946 সালের 21 এপ্রিল কেন্দ্রীয় সরকার কর্তৃক ভারতের জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় এবং 1986 সালের মে মাসে বিলটি উভয় সভায় অনুমোদন লাভ করে, যা জাতীয় শিক্ষানীতি 1986 নামে পরিচিত। এতে কি বলা হয়েছিল যে ভারতের জাতীয় শিক্ষানীতি ঘোষিত 86টি জাতীয় 12টি অংশে 1986 সালে জাতীয় শিক্ষানীতি 12টি অংশে বিভক্ত হয়। প্রথম অংশটি ভূমিকা এবং পরের অংশটি ভবিষ্যৎ নামে পরিচিত। 10টি অধ্যায় দেশের শিক্ষার গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেছে এবং তার সুপারিশ নিয়ে প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছে। এবং এর মধ্যে যা যা ছিল তা হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ, উচ্চশিক্ষার প্রসঙ্গ, মুক্ত বিদ্যালয়ের প্রসঙ্গ, চাকরিদের ডিগ্রি বিচ্ছেদের প্রসঙ্গ, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান শিক্ষা, মূল্যায়ন, দৈহিক শিক্ষা, খেলাধুলা, শিক্ষক ভবিষ্যৎ, সাম্যের জন্য শিক্ষার প্রসঙ্গ, তপশিলি জাতি উপজাতির শিক্ষা, প্রতিবন্ধীদের শিক্ষা, বয়স্ক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, নবোদয় বিদ্যালয়ের প্রসঙ্গ এবং বৃত্তিমুখী শিক্ষার প্রসঙ্গ আলোচনা হয়েছিল। এবং মনে রাখতে হবে জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ দিক অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কথা আলোচনা করা হয়েছিল এবং যা অত্যন্ত শিক্ষাক্ষেত্রে ফলপ্রসূ হয়েছিল। এরপরে আসছি 1992-তে প্রোগ্রাম অফ অ্যাকশন, অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল তা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি 1986 কতগুলো পরিবর্তন করে সেটি জাতীয় শিক্ষানীতি 1992 বা প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 সালে পরিচিত। এবং সেখানে কি হয়েছিল, 10 বছরের মাধ্যমিকের মধ্যে 5 বছরের শিক্ষা হবে নিম্ন প্রাথমিক স্তরের শিক্ষা, পরবর্তী 3 বছরের শিক্ষা হবে উচ্চ প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা হবে 2 বছরের শিক্ষা। 1986 এবং 1992 দুটো কমিটির ভিত্তিতে বিষয়গুলির উপর জাতীয় শিক্ষানীতি দুটি বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করেছে। সেগুলি হলো সারা দেশে একই শিক্ষা কাঠামো থাকার প্রস্তাব করেছিল এবং এরই উপর ভিত্তি করে 10+2+3 অর্থাৎ 10+2+3 শিক্ষানীতির শিক্ষার কথা বলা হয়েছিল। এবং 10 বছর 3 বছরের শিক্ষা প্রাথমিক উচ্চ মাধ্যমিক এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবার হচ্ছে এর সুপারিশ নিয়ে আলোচনা করা হচ্ছে। শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষা বিষয়ে সুপারিশ ছিল বৃহদায়তন নন ফর্মাল শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, বয়স্ক শিক্ষার কথা বলা হয়েছে। সংবিধানের 45 ধারাটি পরিচয় আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনের কথা সমালোচনার কথা বলে। শিক্ষার বৃত্তিকরণ প্রসঙ্গে মাধ্যমিক স্তরে বৃত্তিমুখীকরণের প্রয়োজনীয়তা ও উপযোগিতাকে স্বীকার করে নেওয়া। এবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয় আসছে। ভারতবর্ষের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রাথমিক শিক্ষাকে মৌলিক শিক্ষায় রূপান্তরিত করা এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষাকে মৌলিক শিক্ষায় রূপান্তর ঘটানো, সামাজিক মাধ্যমিক বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো, গ্রামীণ
জনসংখ্যার চাহিদা অনুযায়ী মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয় পরিবর্তন আনা, বিশেষ গ্রামাঞ্চলে নারী শিক্ষাকে উৎসাহিত করা, শিক্ষা সম্পর্কিত বিভিন্ন দিকে সমন্বয় সাধন করা, সকল স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষকদের বেতন এবং সুযোগ সুবিধা প্রদান করা, শিক্ষামূলক সুযোগ সুবিধা প্রদান করা, তারপর হচ্ছে বিশেষ গ্রামাঞ্চলে নারী শিক্ষাকে উৎসাহিত করা, শিক্ষা সম্পর্কিত নানা দিকে সমন্বয় সাধন করার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছিল যে শিক্ষাগত দিক থেকে যারা পিছিয়ে থাকে রাজ্যগুলিকে আরো সাহায্য করা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা দেখছি যে মৌলিক শিক্ষাকে যত সম্ভব, অর্থাৎ মৌলিক শিক্ষা বা সাধারণ বেসিক এডুকেশন বা মৌলিক শিক্ষাকে যত দূর সম্ভব প্রসারিত করা উচিত। মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের প্রসঙ্গ বলা হয়েছে এবং বহুমুখী বিদ্যালয় শিক্ষা রূপান্তর করা, বিশ্ববিদ্যালয় শিক্ষা পুনর্গঠন করা, সামরিক শিক্ষার উন্নয়ন করা, সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা বিস্তার করা, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার পুনর্গঠন করা। দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনায় কেবলমাত্র সেই বিষয়গুলি নেওয়া হয়েছিল যা সম্পূর্ণ বাস্তবায়ন করা যেতে পারে। তাই নতুন লক্ষ্যকে কমানো হয়ে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং 60% লক্ষ্যমাত্রা থেকে কমিয়ে 40% নামিয়ে আনা হয়েছিল, যদিও প্রত্যাশা ছিল 50% পৌঁছানো। এরপর হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমরা যে দেখতে পাই, প্রাথমিক শিক্ষা প্রসঙ্গ আলোচিত হয়েছিল, যেখানে 6 থেকে 11 বছর বয়সী শিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা পরিকল্পনা করা হয়েছিল। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কি বলা হয়েছিল যে দ্বিতীয় পরিকল্পনায় 1550টি উচ্চ বিদ্যালয় বহুমুখী বিদ্যালয়ে রূপান্তরিত করার কথা বলা হয়েছিল এবং 9000 উচ্চ বিদ্যালয়কে বহুমুখী বিদ্যালয়ে পুনর্গঠিত করার কথা বলা হয়েছিল। আর কি বলা হয়েছিল? আর বলা হয়েছিল যে তৎকালীন সময়ে দেশে 41টি বিশ্ববিদ্যালয় ছিল এবং 150টি ডিগ্রি কলেজ ছিল। এসব প্রতিষ্ঠানে 6,34,000 শিক্ষার্থী ছিল। এগুলি তৃতীয় পরিকল্পনায় বিজ্ঞানের শিক্ষার্থীদের সংখ্যা মোট ছাত্রদের 40% উন্নীত করার পরিকল্পনার কথা বলা হয়েছিল এবং কতগুলো শিক্ষা পরিকাঠামোর উন্নতি করার ক্ষেত্রে লাইব্রেরি, রিডিং রুম। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি ছিল যে 1,260 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয় এবং প্রাথমিক শিক্ষায় 1981 সালের মধ্যে 11 বছর এবং 14 বছর বয়সী সমস্ত শিশুদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা এবং পরিকল্পনা করা বলা হয়েছিল। 1970 থেকে 71 এর কমপক্ষে 6 থেকে 11 বছরের মধ্যে 93% শিশু এবং 11 থেকে 14 বছর বয়সী 67% শিশু শিক্ষা গ্রহণ করার কথা বলা হয়েছিল। মাধ্যমিক শিক্ষায় পূর্ববর্তী পরিকল্পনার ভিত্তিতে অনুমান করা হয়েছিল যে চতুর্থ পরিকল্পনার মেয়াদে 5 লক্ষ শিক্ষার্থী মাধ্যমিক স্কুলে ভর্তি হবে এবং বৃত্তিমূলক শিক্ষার উপরেও এখানে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল এবং সেখানে 279.17 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। চতুর্থ পরিকল্পনায় উচ্চশিক্ষার কথা বলা হয়েছিল, বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে 18টি পলিটেকনিক ব্যবস্থা করা হয়েছিল, স্কুল চালু করার কথা বলা হয়েছিল, যেখানে 250 কোটি টাকা শিক্ষা দেওয়া হয়েছে এবং শরীর শিক্ষার কথাও সেখানে বলা হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1726 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং পরিকল্পনা, গুণগত মান উন্নয়ন, শিক্ষার বিভিন্ন স্তরের মধ্যে একটি ঘনিষ্ঠ সমন্বয় কার্য করার দিকে মনোযোগ দেওয়া হয়েছিল। আর প্রাথমিক শিক্ষা কি বলা হয়েছিল? 6 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল এবং যার অনেক পরে আমরা কিন্তু বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন পাচ্ছি। কিন্তু তখন থেকেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে থেকেই বা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু আমরা এই ধরনের বিষয় পাচ্ছি যে বাধ্যতামূলক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রসঙ্গ আলোচনা করা হচ্ছে। আর মাধ্যমিক শিক্ষায় কে তৎকালীন সময়ে প্রায় আরো 20 লক্ষ বেশি উচ্চ ভর্তি করার প্রসঙ্গ বলা হচ্ছে।